দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা ভিজুয়াল ডায়েরিতে দেখছেন জার্নি টু মস্কোর দ্বিতীয় পর্ব। 5 দিনের মস্কো শহরে যা দেখেছি তাতে অবাক হতে হয়। পুরো শহরের রাস্তাঘাট সবকিছুই ঝকঝকে তকতকে, কোথাও নেই ধুলিবালি কিংবা নোংরা আবর্জনা। সবকিছুই যেন পরিকল্পিতভাবে তৈরি হয়েছে। রেড স্কোয়ার থেকে শহরের অনেক প্রধান রাস্তা নানা দিকে বের হয়ে গেছে, তাই একে রেড স্কোয়ার বলা হয়। ক্রেমলিন প্রাসাদের উল্টো দিকে ঘুম নামের এই ভবনটি হল রাশিয়ার সরকারি আয়োজনের সবচেয়ে বড় শপিং মল। এখানে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে পুরো দিনই এমন জমজমাট থাকে রেড স্কোয়ার। ঘুরতে আসা বিদেশিরাও জানালেন নিজেদের অনুভূতির কথা। ক্রেমলিন প্রাসাদের আরেক সৌন্দর্যের নাম মস্কোর ঘণ্টা। যদিও বড় ঘণ্টাটি এখন আর বাজানো হয় না, কিন্তু ছোট 5টি ঘণ্টা এখনো সমান তালে প্রতি ঘণ্টায় বেজে চলছে, যা আগত দর্শনার্থীদের কাছে দারুণ এক উপভোগের। রাশিয়ায় ইংরেজি বলতে পারা লোক পাওয়া বেশ কঠিন। সব মিলিয়ে 5 দিনে কত রাশিয়ানকে হ্যালো, ক্যান ইউ স্পিক, ডু ইউ নো ইংলিশ বলেছি তার ইয়াত্তা নেই। নিদেন পক্ষে অর্ধশত মানুষ তো হবেই। I don't know how say that what I think. Nobody else English? No. Russian. Ukraine. জিজ্ঞেস করতে করতে হয়রান হওয়ার জো, কিন্তু হাল ছাড়ার উপায় নেই, কারণ রাশিয়া এসে কয়েকটা আলাদা স্টোরি বানাতে হবে। আমার সঙ্গীন অবস্থা দেখে ক্যামেরা পার্সন সোহেল ভাই বলে বসলেন, যতজনরে জিগাইলেন তা দিয়ে একটা ভিজুয়াল ডায়েরি বানাইতে পারবেন। পথে দোভাষী পেয়ে রুস্কি ভাষায় দিব্যি সাক্ষাৎকার নেওয়া শুরু করলাম। ভাবটা এমন যে কত না রাশিয়ার ভাষা রুস্কি বুঝি। Положительное в одном строе, есть положительное в другом строе, есть недостатки и в том, и в другом. Так что вот мой ответ. Ну, всего вам доброго. Спасибо, спасибо вам, да, счастливо. সে বলল যে আগে যখন ছিল সাইউস তখন এক ধরনের ভালো ছিল, আর এখন সাইউস যে ভাঙছে এখন আরেক ধরনের ভালো। Хоть мало, но и еще школы бесплатные. সে বলতেছে যে আগে যে সাইউস ছিল ওই সময় তারা অনেক ভালো ছিল, মেডিসিন বিনা পয়সায় দিত, চিকিৎসা, লেখাপড়া এবং থাকা বাসস্থান অনেক ভালো ছিল। দোভাষী এই বাংলাদেশিকে নিয়ে অনুবাদের কাজ শেষে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। আবার অনেক কষ্টে যাদের পেলাম বলিহারি তারাও 2.5 মিনিটে একটা শব্দ, তাও আবার মাথা চুলকিয়ে নাকের ঘাম ঝরিয়ে। We don't want to go to roads. We go. We. No, I can People are very say something. মস্কো নদীর তীরে দুদণ্ড দাঁড়াতেই প্রাণটা জুড়িয়ে গেল। পুরো মস্কো শহর জুড়ে অবিরাম ধারায় বয়ে চলছে এই মস্কো নদী, কিন্তু কোথাও এক ফোঁটা ময়লা আবর্জনা কিংবা ড্রেন গিয়ে পড়েনি মস্কো নদীতে। চলছে জলযানগুলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমাদের অভাগা বুড়িগঙ্গার কথা। প্রায় একই রকম নদী, কিন্তু পার্থক্য যোজন যোজন। নদীর পাশেই কলকারখানা রয়েছে, কিন্তু তারাও ময়লা আবর্জনা ফেলার সাহস করছে না নদীতে। রাষ্ট্রীয় উদ্যোগে এমন আয়োজন আমরা কবে করতে পারবো তা ভেবেও কুলকিনারা পায়নি সেদিন।
সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা না থাকলেও এখনো বহাল তবিয়তে আছে রাশিয়ায় সে সময় নির্মিত বড় বড় অবকাঠামো, বিশেষ করে সড়ক যোগাযোগ সহ নানান ব্যবস্থা। ফুটপাতগুলো যেন আস্ত এক রাস্তা, যেখানে বসে আড্ডা মারা যায়, আবার বাধাহীনভাবে বন্ধুদের নিয়ে খোশ গল্প করে কিলোখানেক পথ পাড়ি দেওয়া যায়। ফুটপাতের মতোই শহরের সব রাস্তা দিনে রাতে দুবার করে পানি দিয়ে পরিষ্কার করা বাধ্যতামূলক বলে জানালেন আমাদের গাড়ি চালক সোহাগ ভাই। এখানে আইন অমান্য করা যায় না, সবাই সচেতন। নোংরা পাইবেন কইতে মনে করেন এখানে সব মাটির নিচে, সব কিছু সিস্টেম হলো মাটির নিচে, বুঝছেন? একটু বৃষ্টি পড়লে না সব পানিগুলা একবারে সাথে সাথে, মানে একটা পানি দেখবেন না, সব পানি একবারে গেছে গিয়ে পাতালে, বুঝছেন? রাস্তাঘাট কেমন পরিষ্কার? অনেক, দেখেন না কি অবস্থা। একটা মানুষজন, বুঝছেন, পাবলিক জন এমন ভদ্র, ওদের রাস্তা ওরাই পরিষ্কার করে রাখে, মানে কেউ পালায় না রাস্তা কাছরা। মস্কোর 18-20 লেনের রাস্তাগুলোতে গাড়ি চলছে এমন সারিবদ্ধভাবে যেন কেউ সুতো দিয়ে বেঁধে রেখেছে একটার সঙ্গে আরেকটা। আর রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলেও অটোমেটিক সিগন্যাল বাতি সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে পুরো মস্কো শহরে কোথাও দেখা মিলল না ট্রাফিক পুলিশের। কিন্তু তারপরও সিগন্যাল বাতির নিয়ম মেনেই চলছেন রাশিয়ান গাড়ি চালকরা। এদের লেন আর নিয়ম মানার এমন অভ্যেস দেখে ভাবছিলাম আমাদের রাজধানীর গাড়ি চালকদের নিয়ম ভাঙার প্রতিযোগিতা দেখে। সড়ক যোগাযোগের নানা মাধ্যমের পাশাপাশি ইলেকট্রিক ট্রেন, মনোরেল সহ মাটির উপরে 3 ধরনের রেল যোগাযোগ আছে, ট্রামের মতো বিদ্যুৎ চালিত বাস। মস্কোর রাস্তায় যেমন গণপরিবহনের কমতি নেই, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাপনেও রয়েছে প্রয়োজনীয় আন্ডারপাস, ওভারপাস। তবে মস্কোর যোগাযোগ ব্যবস্থার সিংহভাগ নিয়ন্ত্রণ করে বিশ্বের সবচেয়ে গভীরতম পাতাল রেলের মাধ্যমে। রেড স্কোয়ার আর ক্রেমলিন প্রাসাদকে কেন্দ্র করে প্রতি মিনিটে ছুটে চলছে অসংখ্য পাতাল ট্রেন। মস্কো শহরের 50 থেকে 200 মিটার গভীরে সাঁই সাঁই শব্দে ছুটে চলা এসব পাতাল রেলে প্রতিদিন আসা যাওয়া করছেন প্রায় 70 লাখ মানুষ। 1935 সালে মাত্র 11 কিলোমিটার পথ আর 13টি স্টেশন নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীরতম এই মেট্রো রেলের লাইন বেড়ে দাঁড়িয়েছে 301 কিলোমিটার আর স্টেশন 182টিতে। 5 দিনের মস্কো সফরের শুরু থেকেই আগ্রহ ছিল বয়স্ক রাশিয়ানদের কাছে জানতে চাওয়া সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কেমন ছিলেন আর এখনই বা কেমন আছেন তা জানার। কিন্তু আগেই বলেছি, ভাষার সমস্যার কারণে অল্প কিছু মানুষের অনুভূতি জানার সুযোগ হয়েছে, যাদের বেশিরভাগ জানালেন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন তাদের বিনে পয়সায় শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিল। কিন্তু এখন মুক্তবাজার তাদের বাড়তি টাকা রোজগারের সুযোগ দিলেও সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না রাশিয়ানদের। প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া ভ্রমণ এখানেই ইতি টানছি। মাত্র 5 দিনে যা দেখে এসেছি তাতে অভিভূত না হয়ে উপায় নেই। তবে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের স্থপতি মহামতি কমরেড লেনিনকে দেখতে না পারার দুঃখ থেকেই গেল। দর্শক, জার্নি টু মস্কো আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো পর্বে।